এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। ইসরায়েলের মধ্যে টানা 12 দিনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমাবর্ষণের পর অবশেষে গত 24শে জুন যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে দুই পক্ষ আবার পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে এবং এ নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে? আমি সঞ্জনা চৌধুরী ব্যাখ্যা করব এই দুই পক্ষের যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেই বিষয়। তার আগে জেনে নেই যুদ্ধবিরতি কি, যুদ্ধবিরতি মানে কি। জাতিসংঘের মতে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি শব্দটির কোনো একক সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। সিজ ফায়ার মূলত একটি সামরিক নির্দেশ, যার বাংলা অর্থ হলো গুলিবর্ষণ বন্ধ করা। মূলত যুদ্ধরত দুই পক্ষ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেয় বা সম্মত হয়। সিজ ফায়ারকে অনেক ক্ষেত্রে ট্রুস বা আর্মিস্টিসও বলা হয়। এই সবগুলোর অর্থ একটাই, যুদ্ধবিরতি। তবে জাতিসংঘের তথ্য মতে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি এবং সিজেশন অফ হোস্টিলিটিস অর্থাৎ শত্রুতার অবসানের মধ্যে পার্থক্য আছে। শত্রুতার অবসান বলতে বোঝায় একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি, কিন্তু যুদ্ধবিরতি বলতে বোঝায় আনুষ্ঠানিক চুক্তি যেখানে কিছু বিষয় বিস্তারিতভাবে উল্লেখ থাকে, যেমন যুদ্ধবিরতির উদ্দেশ্য, পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া, এটি কখন থেকে কার্যকর হবে, এটি কোন ভৌগোলিক অঞ্চলে প্রযোজ্য হবে, কিভাবে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করা হবে, সেই সাথে কি ধরনের সামরিক কার্যক্রম অনুমোদিত এবং কোনগুলো নিষিদ্ধ, এই বিষয়গুলো উল্লেখ থাকে। জাতিসংঘের মতে যুদ্ধবিরতি স্থায়ী বা সাময়িক দুই রকমই হতে পারে। কখনো কখনো যুদ্ধে জড়িত দুই পক্ষ সাময়িক বা প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এটি হতে পারে সহিংসতা কমাতে বা মানবিক সংকট লাঘবে। সেই সাথে আলোচনার উপযোগী পরিবেশ তৈরি করতে এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির পথ তৈরি করতেও দফায় দফায় প্রাথমিক অস্ত্রবিরতি হতে পারে। আবার অনেকে প্রাথমিক যুদ্ধবিরতিকে কাজে লাগায় পরে আরও শক্তি নিয়ে যুদ্ধে নামার প্রস্তুতি হিসেবে। তবে প্রাথমিক যুদ্ধবিরতি যদি বারবার লঙ্ঘন হয় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। সেক্ষেত্রে একটি চূড়ান্ত অথবা স্থায়ী যুদ্ধবিরতি তখনই সম্ভব হয় যখন দুই পক্ষ সফল শান্তি আলোচনার মাধ্যমে সম্মত হয়। গত 24শে জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই যুদ্ধবিরতি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে বলেও তিনি জানিয়েছেন। ইরান বলেছে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে তারাও হামলা চালানো বন্ধ করবে। অন্যদিকে ইসরায়েলি সরকার বলছে তারা যে লক্ষ্যে ইরানের ওপর হামলা চালিয়েছে তা অর্জন হওয়ায় তারা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। ইতোমধ্যে যুদ্ধবিরতির এক সপ্তাহের মতো সময় পেরিয়ে গিয়েছে এবং এখনো কোনো পক্ষই নতুন কোনো সংঘাতে জড়ায়নি। এরপরও এই যুদ্ধবিরতি ভঙ্গুর ও টেকসই নয় বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা, কারণ এই যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা চুক্তি হয়নি। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে তা নিয়ে উদ্বেগ রয়েই গেছে। যুদ্ধবিরতির ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও শুধুমাত্র মৌখিক যুদ্ধবিরতির ঘোষণায় তারা আস্থা রাখতে পারছেন না, কারণ যুদ্ধবিরতি এবং সংঘর্ষ বন্ধ হওয়া এক জিনিস নয়। যেখানে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি ভেঙে বিশ্বে বহু যুদ্ধ নতুন করে শুরু হওয়ার নজির আছে, সেখানে এই অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি আদৌ কতটা স্থায়ী হবে, এটা কি আরো বড় কোনো যুদ্ধের আগে নীরব পরিস্থিতি কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পরামর্শ দিয়েছেন যাতে দুই পক্ষ যত দ্রুত সম্ভব স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। পরবর্তী কয়েক সপ্তাহ এই দুই পক্ষ যুদ্ধবিরতির প্রাথমিক শর্তগুলো মেনে চলে কিনা এবং এই দুই পক্ষ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করছে কিনা এবং কূটনীতি কতটা কাজে আসছে তার উপর। ইরান একসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও 1979 সালের ইরানি বিপ্লবের পর রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। তার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ইরান ইসরায়েলের উত্তেজনার কেন্দ্রে চলে আসে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব মনে করে এই কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এই আশঙ্কা থেকেই ইসরায়েল দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সাইবার হামলা, গুপ্ত হত্যা চালিয়ে আসছে।
এই ছায়াযুদ্ধ পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের রূপ নেয় গত 13ই জুন ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর। এই দীর্ঘ সময়ের সংঘাত আবারও নতুন রূপে আবির্ভূত হবে না এমনটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মধ্যপ্রাচ্যে এই দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াই, আদর্শিক সংঘাত এর কোনোটাই সমাধান হয়নি। তাই বলা যেতে পারে আপাতত সংঘাত বন্ধ আছে, কিন্তু এখানে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির কোনো রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে না। তারা সামরিক কার্যকলাপ কতটা নিয়ন্ত্রণে রাখবে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা হবে কিনা তারও কোনো উল্লেখ নেই। এ কারণে এই যুদ্ধবিরতির খবর সাময়িক স্বস্তি দিলেও এটি অত্যন্ত ভঙ্গুর। রয়টার্সের খবরে বলা হচ্ছে, ইরানের শাসন ব্যবস্থা নিয়ে দেশটির সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ থাকলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা দেশটির মানুষকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে এক ধরনের জাতীয় ঐক্যে একত্র করেছে। এদিকে তেহরানে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে শত শত মানুষকে গ্রেফতারের খবর প্রকাশ হয়েছে, যা নিয়ে স্থানীয়রাও আতঙ্কের মধ্যে আছেন। এই গণগ্রেফতার নতুন করে সংঘাতকে উস্কে দেয় কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে। আবার এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়া নিয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের চাপের মুখে আছেন। এমন অবস্থায় যদি পুনরায় সংঘাত শুরু হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতো নাও হতে পারে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্প সংঘাত এড়ানোর পথ খুঁজছেন এবং ইরান ইসরায়েল সেই দিকেই তাকিয়ে আছে। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হবার পর পুলিশ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেবার অভিযোগে 4 জনকে আটক করে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনাটি 2 দিন আগের বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান। গত 27 তারিখে ভিকটিম নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছে, ধর্ষণ মামলা, এবং আমরা ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। শনিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনার জের ধরে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় ওই ঘটনার প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এরই মধ্যে ঘটনার শিকার নারী কয়েকটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি খারাপ উদ্দেশ্যেই তার বাসায় ঢুকেছেন, যদিও ওই ব্যক্তির সাথে তাদের পরিবারের অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত যোগাযোগ ছিল। তবে তিনি তার সাথে অভিযুক্ত ব্যক্তির যোগাযোগ বা সম্পর্ক ছিল একটি পক্ষ সামাজিক মাধ্যমে এমন ধরনের যে প্রচার করছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। এদিকে ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। মূলত শনিবার দুপুর থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে এবং অনেকে এটিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ হিসেবে উল্লেখ করে ভিডিওটি শেয়ার করছিলেন। এটি ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে। এর মধ্যে কেউ কেউ অভিযুক্ত ব্যক্তিকে বিএনপির স্থানীয় নেতা উল্লেখ করে প্রচার শুরু করলে বিএনপির মিডিয়া সেল থেকে তা প্রত্যাখ্যান করে দাবি করা হয় যে অভিযুক্ত ব্যক্তি বরং স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। আবার এ ঘটনার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে ইঙ্গিত করে অনেকে অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে সামাজিক মাধ্যমে নানা পোস্ট দিয়েছেন। ওদিকে আরেকটি পক্ষ ঘটনাটিকে পরকীয়া সম্পর্কের জের হিসাবে প্রচার চালাতে শুরু করেন।
এমন নানামুখী প্রচার ও পাল্টাপাল্টি অভিযোগ এবং দোষারোপের মধ্যে আজ ভোরেই মূল অভিযুক্তকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। চীনের বিরুদ্ধে এবার হুঙ্কার ছুড়ল তাইওয়ান। দেশটির ভাইস প্রেসিডেন্ট শিয়াও বিখিম বলেছেন, চীনের হুমকিতে ভীত নই। চেক প্রজাতন্ত্রের সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্পষ্ট, 2024 সালে প্রাগ সফরে চীনা কূটনীতিক ও গোয়েন্দা সংস্থাগুলো আমাকে অনুসরণ করে এবং শারীরিকভাবে ক্ষতির পরিকল্পনা করেছিল। সালের মার্চে চেক প্রজাতন্ত্র সফর করেন শিয়াও। যদিও প্রাগের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও দেশটি গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটির সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। চীন অবশ্য দ্বীপটিকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে, তবে সেই দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান। চেক প্রজাতন্ত্রের গণমাধ্যম IRO/GHLAS.CJ জানায়, সফরের সময় এক চীনা কূটনীতিক শিয়াওর গাড়িকে অনুসরণ করতে গিয়ে ট্রাফিকের রেড সিগন্যাল অমান্য করে, এমনকি সড়ক বা গাড়ি দুর্ঘটনার পরিকল্পনাও করেছিল চীন। 28 জুন এক্সে শিয়াও লিখেছেন, প্রাক সফর ছিল দারুণ। আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য চেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। চীনা কমিউনিস্ট পার্টির অবৈধ কর্মকাণ্ড আমাকে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের স্বার্থের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। আরেকটি পোস্টে তিনি লিখেন, সহিংসতা ও জবরদস্তির বিরুদ্ধে সংহতি প্রকাশকারী সারা বিশ্বের সংসদ সদস্যদের ধন্যবাদ জানাই। ভয় দেখিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করা যাবে না। চেক সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র জান পেইসেক বলেন, প্রাগে চীনা কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। বেজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, চীনা কূটনীতিকরা সব সময় তাদের দায়িত্বপ্রাপ্ত দেশগুলোর আইন মেনে চলে। তিনি আরো বলেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে উস্কানিতে পা না দিতে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে নিজেদের ব্যবহার না করতে আহ্বান জানায়। অযথা গুজব ছড়াবেন না, দুই দেশের সম্পর্কে হস্তক্ষেপ করবেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, চীনা কূটনীতিকরা কোনো ভুল করেননি এবং চেক প্রজাতন্ত্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। চেক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ঘটনাটির সময় চীনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল, তবে 27 জুন আর কোনো মন্তব্য করেনি। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এক্সে লিখেছে, এই হলো সিসিপির অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টির অপরাধমূলক আচরণ সবার সামনে। এটা কূটনীতি নয়, জবরদস্তি। তাইওয়ানের মূল ভূখণ্ড বিষয়ক কাউন্সিল মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, চীনা কর্মকাণ্ড ভাইস প্রেসিডেন্ট শিয়াও এবং তার সফরসঙ্গীদের ব্যক্তিগত নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। বিবৃতিতে আরো বলা হয়, আমরা চীনা কমিউনিস্ট পার্টির এই আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং চীনের কাছে প্রকাশ্যে ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। তাইওয়ানের নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানান, এটি চীনের ট্রান্সন্যাশনাল দমন নীতির আরেকটি উদাহরণ, যা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নেরও নজরে এসেছে। তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। তাইওয়ানি কর্মকর্তারা বা রাজনীতিকরা বিদেশে গেলে বহু দেশে এই ধরনের হুমকির সম্মুখীন হন। 2024 সালের 20 মে প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন শিয়াও বিখিম। চীন ও চেক প্রজাতন্ত্রের সম্পর্ক সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে বেশ শীতল হয়ে আছে। মে মাসে চেক সরকার দাবি করে, চীন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে। এখন চেক রাজনীতিকরা তাইওয়ান সফর করছেন এবং তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনও গত অক্টোবরে প্রাগ সফর করেন। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির উপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তাইওয়ান বলেছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের এবং তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনের প্রতি গভীর সমর্থন কেবল তাদের ব্যক্তিগত আদর্শেই সীমাবদ্ধ থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করে রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছেন জোহরান মামদানি, যার 33 বছর বয়সী স্ত্রী সিরীয় মার্কিন শিল্পী রামা দুয়াজিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান এবং তার শিল্পী স্ত্রী
রামার গল্প কেবল ভালোবাসার নয়, এটি ভিন্ন দুটি জগতের প্রতিবাদের এক অনন্য মিশেল। তাদের এই বন্ধন কিভাবে ফিলিস্তিনের প্রতিবাদের শিল্প আর রাজনীতির মঞ্চে এক নতুন কণ্ঠস্বর হয়ে উঠেছে তা নিয়েই এই প্রতিবেদন। র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান মামদানি পডকাস্টের নিয়মিত মুখ। উচ্চশিক্ষিত বামপন্থী এই ডেমোক্রেট তরুণ পডকাস্টে কথা বলেই মন জয় করেছেন লাখো তরুণ তরুণীর। সম্প্রতি এক পডকাস্টে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ডেটিং অ্যাপে ভরসা করতে পারেন কিনা। উত্তরে জোহরান বলেছিলেন, আমার স্ত্রী রামাকে আমি হিঞ্জে খুঁজে পেয়েছি, তাই আমার ধারণা ডেটিং অ্যাপে ভরসা রাখা যায়। 2024 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই জুটির বাগদান সম্পন্ন হয়। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। হাতে গোনা ঘনিষ্ঠদের উপস্থিতিতে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর বিয়ের ছবি না প্রকাশ করার জন্য সমালোচিত হন জোহরান মামদানি। তখন কয়েকটি ছবি স্টোরিতে প্রকাশ করেছিলেন। ছবি প্রকাশের পাশাপাশি জোহরান লিখেছিলেন, আমার স্ত্রীর রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই, সে নিরিবিলি নিজের মতো শিল্প সৃষ্টিতেই স্বাচ্ছন্দ্য, সে নিজের মতো বাঁচতে চায়। আমি চাইনি আমার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে তার ব্যক্তিজীবনের গোপনীয়তা হুমকির মুখে পড়ুক। জোহরানের স্ত্রী রামার স্বতন্ত্র পরিচয়ে নিরিবিলি পরিবেশে কাজ করা হয়তো সহজ হবে না। ইতোমধ্যে রাতারাতি বিশ্বের কোটি মানুষ কৌতূহলী হয়ে উঠেছে তাকে নিয়ে। তিনি এখন ট্রেন্ডে পপুলার নাও। 27 বছর বয়সী রামা দুয়াজি ব্রুকলিনের মোটামুটি পরিচিত শিল্পী। অলঙ্করণ বিষয়ে স্নাতকোত্তর করার পর পুরোদস্তুর অলঙ্করণ শিল্পী হিসেবে কাজ করছেন। অ্যানিমেটর ও সিরামিস্টিস হিসেবেও নামডাক আছে তার। রামার আঁকা ছবি দ্য নিউ ইয়র্কার, ভাইস, দ্য ওয়াশিংটন পোস্ট সহ বেশ কিছু নামী পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। মাল্টিমিডিয়া আর্টিস্ট রামা দুয়াজি প্রো প্যালেস্টিনিয়ান থিমে ছবি আঁকেন। আঁকা ছবি ও তৈরি শিল্পকর্মের মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিপরীতে তিনি শিল্পী সত্তার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যান। এদিকে জোহরান মামদানি 2014 সালে যুক্তরাষ্ট্রের বাউডুইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজ বিষয়ে স্নাতক করার সময় জাস্টিস ফর প্যালেস্টাইন নামের এক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি প্রকাশ্যে ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি তুলে আলোচনায় এসেছেন। জোহরানের জন্ম উগান্ডার কাম্পালায়। 7 বছর বয়সে মা বাবার সঙ্গে নিউ ইয়র্কে আসেন তিনি। 2018 সালে পান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। রামা জোহরান ভালোবাসেন গান ও শিল্প। জোহরান সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন, আর দুজনেই ফিলিস্তিনে গণহত্যার ঘোর বিরোধী। এসব মিলিয়ে এই দুজনকে কাছে এনেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জোহরান মামদানির মা ভারতের মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সালাম বোম্বে অস্কারে মনোনীত হয়। মনসুর ওয়েডিং ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নেয়। দ্য নেমসেক, কুইন্স অফ কাটুই এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রে মীরা অভিবাসন, পরিচয় সংকট ও সাংস্কৃতিক দ্বন্দ্বের গল্প বলেছেন গভীর মানবিকতায়। মীরা হ্যারি পটার সিরিজের একটি চলচ্চিত্র পরিচালনা করার প্রস্তাব পেয়েছিলেন। কিশোর জোহরানি তখন তাকে দ্য নেমসেক চলচ্চিত্রটি তৈরি করতে বলেন। এই সিনেমায় মার্কিন অভিনেতা কার্ল পেনকে কাস্ট করার জন্য মাকে অনুরোধ করেছিলেন। মা যে সে সময় ছেলের কথা শুনেছিলেন তা বলাই বাহুল্য। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক। তিনি আফ্রিকান ইতিহাস, ঔপনিবেশিকতা ও জাতিসত্তা বিষয়ে বিশ্বজুড়ে প্রশংসিত গবেষণা করেছেন। লিখেছেন বিশ্বজুড়ে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান শিক্ষায় আলোড়ন সৃষ্টিকারী বই সিটিজেন অ্যান্ড সাবজেক্ট ও হোয়েন ভিকটিমস বিকাম কিলার্স। সংস্কৃতিমনা জোহরানের খ্যাতিসম্পন্ন মা এবং রাষ্ট্রবিজ্ঞানী বাবার পরিচয়ে বেড়ে ওঠা জোহরানের মধ্যে মানবিক মূল্যবোধ দৃঢ়ভাবে প্রথিত। এ জোহরান মামদানি ও রামা দম্পতি যারা ব্যক্তিগতভাবে শিল্প ও সংস্কৃতি ভালোবাসেন এবং ফিলিস্তিনে সংগঠিত গণহত্যার তীব্র বিরোধী, তাদের এই মিলই তাদের সম্পর্ককে আরো গভীর করেছে। এই দুই ভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তি ফিলিস্তিনের প্রতি তাদের অভিন্ন ভালোবাসার মাধ্যমে শুধু নিজেদেরই এক করেননি, বরং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন কণ্ঠস্বর যোগ করেছেন।
প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব কাছের ও ভালো বন্ধু বলে থাকেন, কিন্তু অবস্থার দৃষ্টে মনে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ভারতকে মোটেও ছাড় দিতে রাজি নন ট্রাম্প। দ্য ইকোনমিস্টের এক নিবন্ধে তাই বলা হচ্ছে। সেটা কিভাবে? চলুন জেনে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে জানান তিনি বিশ্বের বেশিরভাগ দেশের ওপর শুল্ক আরোপ করবেন। এরপর প্রথম যে দেশগুলো জানায় যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।